Okay, so thank you so much for joining us. Today we are going to start our IELTS writing class, and this is very important task for you. And today we'll discuss about the writing task two. So definitely it's an important class for you. And this is the end of our writing class two. So definitely you should to give the full concentration in your class. And after completing this class, I will give you some templates for preparing your writing task. So that will be very helpful for you to get the high band score in your IELTS writing task. So especially in our previous class, we discussed about some important facts, some structural facts, and many other important tasks in our about our writing tasks. So writing task two, especially many types of question we can see in this type of task. So discussion type question, this is very important type of question. So here you can say, some people think that children should be taught to be competitive in school. এখানে একটা কোশ্চেন দেওয়া আছে দেখেন, কিছু মানুষ তারা মনে করছে যে কোশ্চেনটা হচ্ছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে যে চিলড্রেন শুড বি টট টু বি কম্পিটিটিভ ইন স্কুল, বাচ্চাদেরকে প্রতিযোগিতামূলক পরিবেশে তাদেরকে স্কুলে পড়াশোনা করাইতে হবে। আদার্স হাউএভার সে দ্যাট কোঅপারেশন এন্ড টিম ওয়ার্কিং স্কিলস আর মোর ইম্পর্টেন্ট। তো অন্যরা বা আরো অনেকে তারা মনে করছে যে না, এই ধরনের শিক্ষা ব্যবস্থা নয়, বরং টিম ওয়ার্কিং যে সিস্টেম, এডুকেশন সিস্টেম, সেটাই আমাদের এই যে বাচ্চাদেরকে অনেক বেশি চমৎকার এবং ইম্পর্টেন্ট একটা এডুকেশন সিস্টেম হতে পারে। এই টাইপের দুইটা টাইপের ডিসকাশন এখানে করা আছে। তো দেখেন, আমাদের ফার্স্ট টাইপের যে ডিসকাশনটা সেটা হচ্ছে কম্পিটিটিভ টাইপের। দেখেন আমাদের এই যে মোস্ট রিসেন্ট যে এডুকেশন সিস্টেমটা ছিল, আপনারা খেয়াল করেছেন যে বাচ্চারা কি করছে, মানে কোনো এক্সাম, ওই ধরনের ফর্মাল এক্সাম থাকবে না। সবাই একসাথে কি কেমনে ঘুমাইতে হয়, রান্না করতে হয়, এরকম একটা এডুকেশন সিস্টেম একটা চালু হয়েছে না বাংলাদেশে, খেয়াল করেছি। সো এটা হচ্ছে একটা এডুকেশন সিস্টেম, খেয়াল করছি। আপনারা একটু কথা বলেন তো। জি ভাইয়া, খেয়াল করছিলাম। জি, আবার আমরা যদি একটু খেয়াল জি করি, ভাইয়া। আমাদের সময়ে যে এডুকেশন সিস্টেমটা ছিল সেটা তো কি গদগদা একটা এক্সাম হইতো, মানে বছরে তিনটা এক্সাম, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং ফাইনাল এক্সাম হতো। হ্যাঁ, তখন একটা কম্পিটিটিভ একটা পরিবেশ ছিল, তাই না? কিন্তু মোস্ট হ্যাঁ। রিসেন্ট যে এডুকেশন সিস্টেমটা আমরা যদি খেয়াল করি, যে এখানে আসলে কোঅপারেটিভ বা টিম ওয়ার্কিং টাইপ অফ এডুকেশন সিস্টেম এখানে চালু করার একটা বিষয় কিন্তু বাংলাদেশে হয়েছিল। যদিও 2025 থেকে আবার সেই কম্পিটিটিভ এক্সামের দিকেই বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে মুভ করানো হয়েছে। সো এই মানে বলা হচ্ছে যে দুইটা টাইপের এডুকেশন সিস্টেম, এখন বলা হচ্ছে বোথ, ডিসকাস বোথ সাইডস এন্ড গিভ ইউর অপিনিয়ন। দুইটা সাইডই ডিসকাশন করার কথা বলা হয়েছে, এবং আপনার অপিনিয়ন কোনটার দিকে, বা আপনি আসলে কোন এডুকেশন সিস্টেমটাকে সাপোর্ট করেন সেটার দিকে, সেটার ব্যাপারে আপনি ডিসকাশন করার কথা বলা হয়েছে। সো যার কারণে এটাকে বলা হচ্ছে ডিসকাশন টাইপ অফ কোশ্চেন প্যাটার্ন। সো আমরা যদি দেখি ওয়ান সাইড অপিনিয়ন ফর ডিসকাশন এসে, যেমন ইন্ট্রো, ব্যাকগ্রাউন্ড, টু সাইডস, থিসিস, অপিনিয়ন, বডি প্যারাগ্রাফ ওয়ান, আমরা তাহলে এটা যদি খেয়াল করি যে আমাদের ইন্ট্রোডাকশন, আমরা তো জানি যে ব্যাকগ্রাউন্ড বা থিসিস স্টেটমেন্ট বা প্যারাফ্রেজিং বা হচ্ছে এটার টপিক ইনফরমেশনটা আমরা ইন্ট্রোতে লিখবো বা ইন্ট্রোডাকশনে লিখবো। তাহলে বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা কি লিখবো, ধরেন কম্পিটিটিভ টাইপ এডুকেশন সিস্টেম নিয়ে ডিসকাশন করলাম। বডি প্যারাগ্রাফ টুতে কোঅপারেশন টাইপের এডুকেশন সিস্টেম নিয়ে কথা বললাম, যেহেতু দুইটা এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে। আর কনক্লুশনে একটা ওভারঅল ডিসকাশন করে আপনার অপিনিয়ন যেটা, সেই অপিনিয়নটা যেহেতু জানতে চাওয়া হয়েছে, so আপনার অপিনিয়নটা কনক্লুশনে দিয়ে আপনি শেষ করতে পারেন। সো ইন দিস ওয়ে ইউ ক্যান রাইট ইউর রাইটিং টাস্ক টু। এখন রিজনস হোয়াই পিপল সাপোর্ট কম্পিটিশন। দেখেন আমরা এখন আসতে পারি যে কম্পিটিশন টাইপের সম্পর্কে যে লিখবো এখানে, যে কোন কোন কারণে আসলে কম্পিটিশন টাইপের বা কম্পিটিটিভ টাইপের এডুকেশন সিস্টেমটাকে মানুষ সাপোর্ট করবে।
সেটা হচ্ছে চিলড্রেন টু বেটার ইন স্কুল। স্কুলে তারা ভালো করার পসিবিলিটি রয়েছে। যেমন তারা যদি এই ধরনের কম্পিটিশনে ইনভলভ হয়, সো ডেফিনেটলি সেখানে ভালো বা খারাপের জাজমেন্ট থাকবে। কম্পিটিশন মোটিভেটস, এবং যখন কম্পিটিশন হয়, সেটা ব্যাচমেটস বা ফ্রেন্ডস বা যারাই হোক, ক্লাসমেট যাদের সাথে আমরা কম্পিটিশন করি না কেন, ইট মোটিভেট আস ভেরি মাচ ডিপলি। এটা আমাদেরকে ব্যাপকভাবে মোটিভেট করে। এক্সাম্পল, যেমন চিলড্রেন অ্যাপ্লাই দেমসেলফ হোয়েন ইন ডাইরেক্ট কম্পিটিশন উইথ ক্লাসমেটস। সো যেমন ক্লাসমেটের সাথেই কম্পিটিশন যখন হয়, সো ডেফিনেটলি তখন কিন্তু তারা অনেক বেশি সিরিয়াস হয় স্টাডি নিয়ে। তারা হচ্ছে আহ, আরো চমৎকার করে কিভাবে সে ফার্স্ট পজিশন নিতে পারে বা তার ফ্রেন্ডের সাথে কিভাবে সে কম্পিটিশন করতে পারে, এগুলাতে সে অনেক বেশি মোটিভেটেড হয়। আরেকটা রিজন হতে পারে উম, হচ্ছে লেটার ইন লাইফ কম্পিটিশন জব মার্কেট। যেমন যেহেতু হোল ওয়ার্ল্ড, মানে হোল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে জব মার্কেটে একটা কম্পিটিশন যেহেতু কাজ করে, বা কম্পিটিশনের মধ্য দিয়েই আপনাকে সেখানে মুভ করতে হয়। তো আপনি যদি স্কুল লেভেল থেকেই কম্পিটিটিভ পরিবেশের মধ্য দিয়ে যান, সো ডেফিনেটলি এটা আপনাকে ওই যে জব মার্কেটে যে কম্পিটিশন করতে হয়, সেই কম্পিটিশনের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে এবং আপনাকে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখেন, আমরা যদি একটু খেয়াল করি যে রিজনস ওয়াই পিপল সাপোর্ট কোঅপারেশন, কোঅপারেশন টাইপের এডুকেশন সিস্টেমটাকে আমরা কেন সাপোর্ট করবে মানুষ, সেটা হচ্ছে পিপল ডু নট লিভ অ্যাপার্ট। আমরা জানি যে মানুষ কিন্তু শুধুমাত্র প্রতিযোগিতা বা একা বড় হওয়ার জন্য পৃথিবীতে বেঁচে থাকে না। মানুষ আসলে একা একা বেঁচে থাকতে পারে না, সো তাকে অবশ্যই কোঅপারেশন করে, সমাজের অন্য মানুষদের সাথে কোঅপারেট করে তাদের নিজেদেরকে চলতে হয়। তো যার কারণে বলা হচ্ছে যে তারা কোঅপারেশন এডুকেশন সিস্টেম এই কোঅপারেশনটা করা শেখায়। এরপর হচ্ছে লার্ন টু লিভ অ্যালংসাইড আদার্স, অন্যদেরকে সাথে নিয়ে বাঁচতে শেখায়। লার্ন কমিউনিকেশন, কমিউনিকেশন করতে শেখায়, যোগাযোগ করতে শেখায় একজনের সাথে আরেকজনের কিভাবে কমিউনিকেট করতে হয়। ডিল উইথ কনফ্রন্টেশন, কিভাবে অন্য আরেকজনের সাথে ডিল করতে হয়, সেটা আম, তার বন্ধু হতে পারে বা যে কেউ হতে পারে, ফ্রেন্ড মেটস বা পরিচিত অপরিচিত ক্লায়েন্ট যে কেউ হোক, মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় সেটা শিখতে পারে। লার্ন টু নেগোশিয়েট, নেগোশিয়েট করাটাও শেখা যায় এই ধরনের পরিবেশের মধ্যে থেকে। তো আমরা দুইটা টাইপের এডুকেশন সিস্টেমের কিছু সুবিধা এখানে জাস্ট আমাদের মতো করে নোট দিয়েছি। এর বাইরেও কিন্তু আপনি আপনার মতো করে যে কোনো কিছু লিখতে পারেন, নোট নিতে পারেন। এটা আমার কাছে যেমনটা মনে হয়েছে আমি তেমনটা দিয়েছি। সো এটা হচ্ছে যে একটা ওয়ে। সো দেখেন এখানে বলা হচ্ছে সাম পিপল থিঙ্ক দ্যাট চিলড্রেন শুড বি টট। এই যে এখানে এইটার পুরোটা, এখানে যে মেইন ফ্যাক্ট যেটা আর কি, আগে কোশ্চেনটা ডিসকাশন করা হচ্ছে, দেন বলা হচ্ছে দিস এসে উইল ডিসকাস বোথ সাইডস অ্যান্ড দেন আই উইল গিভ মাই অপিনিয়ন। আই এগ্রি উইথ দিস ফর্মার অপিনিয়ন, এইভাবে আপনি শুরু করতে পারেন। অথবা ইন মাই অপিনিয়ন আই কনসিডার দ্যাট কম্পিটিশন হেল্পস চিলড্রেন লার্ন দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস ফর দেয়ার ফিউচার। যেহেতু ওইখানে খেয়াল করছেন কিনা, কোশ্চেনে কিন্তু আপনার নিজের একটা অপিনিয়ন জানতে চেয়েছে বা মতামত জানতে চেয়েছে। তো এই মতামতটা আপনি কিভাবে দিবেন সেটা এখানে দেখানো হয়েছে যে আপনি ফাইনালি বলতে পারেন দিস এসে উইল ডিসকাস বোথ সাইডস এন্ড দেন আই উইল গিভ মাই অপিনিয়ন। ওকে, সো ভাইয়া, কনক্লুশনের ক্ষেত্রে অনেক জায়গাতে দেখা যায় যে যারা মানে যে সমস্ত বই পুস্তকে অ্যান্সার দেওয়া আছে এখানে বেশিরভাগ লেখা আছে ইন কনক্লুশন। তা আমরা যদি মনে করেন ইন কনক্লুশন না দিয়ে লাস্টে যে কনক্লুশন তার ক্ষেত্রে দেয়ার বা ফাইনালি, হ্যাঁ, এরকম কিছু দিই তাহলে সমস্যা হবে। বুঝি নাই ভাই, আর একটু ক্লিয়ারলি আস্তে আস্তে বলেন। একটা বিষয় হচ্ছে মেজরিটি যারা মানে বইগুলোতে কেমব্রিজ প্রধান এখানে লাস্ট প্যারা কনক্লুশন লেখার ক্ষেত্রে ইন কনক্লুশন বলে মানে উপসংহার শুরু করার কি। তো হুম হুম। এক্ষেত্রে যদি মনে করেন দেয়ার ফর কিংবা ফাইনালি দিলে ফাইনালি দিয়ে শেষ করলে কি সমস্যা হবে? না, দেয়ারফর বা ফাইনালি, এটা হচ্ছে যে ফাইনালি সাধারণত ব্যবহৃত হয় কি, আপনি অনেকগুলো পয়েন্ট বলতেছেন, সেটার ও আচ্ছা একদম আচ্ছা। লাস্ট পয়েন্টটা বলা। তো আপনি যখন কনক্লুশন আসবেন সেখানে আপনি বলতে পারেন টু কনক্লুড বা ইন কনক্লুশন,
ঠিক আছে, টু ও, সামারাইজ, টু সাম আপ। কনক্লুশনের জন্য কিছু আলাদা ফ্রেজেস আছে, সো ওইগুলাই ব্যবহার করতে হবে। আপনি ফাইনালি ধরেন আপনি অনেকগুলো পয়েন্ট বলতেছেন, সেটা শেষে এসে আপনি ফাইনালি বললেন, কিন্তু কনক্লুশন তো এরকম কোনো কিছু না। কনক্লুশন মানে হচ্ছে একটা সামারাইজে আসা, একটা সাম আপে আসা, আচ্ছা একটা আচ্ছা। কনক্লুডিং একটা ইনফরমেশন, মানে একটা ফাইনালি একটা ডিসিশনে আসা। ঠিক আছে, তো এখানে তো জি আপনি ভাই। ওইটা দিলে হবে না। ঠিক আছে, অর্থাৎ ইন কনক্লুশন বা টু কনক্লুড বা টু সাম আপ, হ্যাঁ, বা টু সামারাইজ, এরকম কিছু কোহেসিভ ডিভাইসেস আপনি দিতে পারেন। ঠিক আছে, আর জি ভাই। এইটা এইটা দিলে দোষণীয় কিছু না। ইনকনক্লুড বা হচ্ছে টু টু কনক্লুড বা ইনকনক্লুশন, এইগুলো ভালো, সমস্যা না। ঠিক আছে, ওকে। সো এইটার এখানে দেখেন আমার মতো করে একটা দেওয়া আছে, মডেল অ্যান্সার। তো এই অ্যান্সার গুলো আপনারা দেখবেন বাসায়, কারণ এই অ্যান্সার গুলো জাস্ট আপনাদের দেখার জন্যই দেওয়া হয়েছে, মডেল অ্যান্সার গুলো জাস্ট ফর ইট। এখানে আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেন গুলো আপনাদের জাস্ট হোমওয়ার্কের জন্য দেওয়া হয়েছে, জাস্ট ফর ইট। আর আরেকটা এটা হচ্ছে যে আপনার অপিনিয়ন টাইপের কোশ্চেন, যে আপনি দুইটা পয়েন্ট নিয়ে ডিসকাশন করা হলো এবং ফাইনালি আপনার অপিনিয়ন দিয়ে কিভাবে অ্যান্সার করবেন সেটা। আর এখন যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোশ্চেন। এখন প্রথমে যদি আমরা একটু কোশ্চেন দেখি যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, যে কোনো একটা কোশ্চেন দেয়া হলো যে আপনাকে বলা হলো যে সাম পিপুল বা হচ্ছে যে মেনি পিপুল আর গোয়িং টু বি হ্যাবিচুয়েট ফর অনলাইন শপিং। সো এখন বলা হলো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন শপিং। সো এটার সুবিধা কি কি অসুবিধা কি কি, ঠিক আছে। সো এক্ষেত্রে আপনি যেটা করতে হবে, অ্যানালাইজ এসে কোশ্চেন, শুরুতেই কোশ্চেনটাকে অ্যানালাইজ করা, প্ল্যান অ্যান্ড অর্গানাইজ আইডিয়াস, আইডিয়াগুলো এবং প্ল্যানটা অর্গানাইজ করা, রিভিউ ইচ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফগুলোকে রিভিউ করা, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য অ্যাডভান্টেজেস, যদি কোথাও বলে যে আহ, মানে সুবিধা থেকে অসুবিধাগুলো বেশি বা অসুবিধা থেকে সুবিধাগুলো বেশি কিনা, এরকম কোনো কিছু জানতে চাইলে আপনি যেটা করতে পারেন, প্রেজেন্টিং এ ক্লিয়ার অপিনিয়ন, একটা ক্লিয়ার অপিনিয়ন দিতে পারেন। রিভিউ প্যারাগ্রাফ অল্টারনেটিভ ভিউ, অল্টারনেটিভ ভিউ গুলো আপনি এখানে দিতে পারেন এবং প্যারাগ্রাফ গুলো রিভিউ করতে পারেন। যেমন একটা কোশ্চেন এখানে দেওয়া আছে দেখেন, সাম পিপল থিঙ্ক দ্যাট ইট ইজ বেনিফিশিয়াল ফর চিলড্রেন টু ডু পেইড ওয়ার্ক। কিছু মানুষ মনে করে যে বাচ্চাদেরকে দিয়ে যদি কাজ করানো হয় তাহলে তাদেরকে পেমেন্ট করা দরকার, বা পেইড ওয়ার্ক ইটস ওকে, হোয়াইল আদার্স থিঙ্ক ইট ক্যান বি হার্মফুল ফর চিলড্রেন। অন্যরা মনে করে যে না, এই যে পেইড ওয়ার্ক যেটা, এটা আসলে বাচ্চাদের জন্য হার্মফুল, এটা আসলে তাদের জন্য কি পজিটিভ কিছু না। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ চিলড্রেন ডুইং পেইড ওয়ার্ক। বলা হচ্ছে যে আহ, সুবিধা এবং অসুবিধা কি কি, বাচ্চাদেরকে যদি পেইড ওয়ার্ক করানো হয়, এটার সুবিধা বা অসুবিধা কি কি সেটা দেখেন। খুব ভেরি সিম্পলি, যে বাচ্চাদের দিয়ে কাজ করালে তাদেরকে টাকা পেমেন্ট করা উচিত, একদল মানুষ মনে করতেছে, এক শ্রেণীর মানুষ। আর একদল মানুষ বলতেছে বাচ্চাদেরকে টাকা দিলে এটা তাদের জন্য হার্মফুল, ক্ষতিকারক, বা কোনো নেগেটিভ কোনো বিষয়ে ডিসকাশন করা হচ্ছে। তো সুবিধা আর অসুবিধা কি কি সেটা দেখেন। সো ইন্ট্রোডাকশন, ইন্ট্রো মানে হচ্ছে ইন্ট্রোডাকশন, সো ইন্ট্রোডিউস টপিক, প্যারাফ্রেজিং, এবং থিসিস স্টেটমেন্ট তা হচ্ছে ইন্ট্রোডিউস মেইন পয়েন্টস, মেইন পয়েন্টস গুলাকে ইন্ট্রোডিউস করা, যে আপনি আসলে কোন কোন বিষয়ে ডিসকাশন করতে যাচ্ছেন সেটা। আর বডি প্যারাগ্রাফ ওয়ানে আপনি ধরেন সুবিধাগুলো বললেন, বডি প্যারাগ্রাফ টু তে অসুবিধাগুলো বললেন, আর কনক্লুশনে সামারাইজ মেইন পয়েন্টস, মেইন পয়েন্টস গুলাকে সামারাইজ করলেন কনক্লুশনে। সো এইভাবে করে আপনি কিন্তু আপনার এই কোশ্চেন গুলো লিখতে পারেন। যেমন এখানে আরো কিছু দেওয়া আছে, ফুল টাইম পার্ট টাইম ওয়ার্কের বিষয়, ম্যানুয়াল নন ম্যানুয়াল, সেফ ডেঞ্জারিয়াস, সুপারভাইজড বা আনসুপারভাইজড, এরকম কিছু আরো দেওয়া আছে। ভোকাবুলারি দেওয়া আছে কিছু, যেমন অ্যান অ্যাডভান্টেজ, ইট ইজ ডিসঅ্যাডভান্টেজ, আ বেনিফিট, ইট ইজ বেনিফিশিয়াল, you can gain a positive aspect and upside, a disadvantage, a drawback, and obstacles, a difficulties, an issue, a problem, a downside, negative aspect,
এই কিছু ভোকাবুলারি এই রিলেটেড, সুবিধা অসুবিধা রিলেটেড যে টপিক, এই টপিকের সাথে দেওয়ানো হয়েছে। অ্যাডভান্টেজেস ফর চিলড্রেন ডুইং পেইড ওয়ার্ক, এটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি বা কিভাবে লেখা যায়, যে এটা সুবিধা কি কি, বাচ্চাদেরকে টাকা দিয়ে পেমেন্ট করে কাজ করানোর সুবিধা। লার্ন দ্য ভ্যালু অফ মানি, তাদেরকে টাকার অর্থ, ভ্যালু অফ মানি, মানির যে অর্থ সেটা কি করা যায়, বোঝানো যায়, বা তাদেরকে টাকার যে প্রপার ভ্যালুটা সেটা বোঝানো যাবে, তারা টাকার মূল্য বুঝে, অর্থাৎ তারা যদি কষ্ট করে ইনকাম করে তো সেই ইনকামের কষ্টের টাকার মূল্যটা বুঝে। দেন লার্ন টু ম্যানেজ মানি, তো যেহেতু এটা কষ্ট করে তাদের ইনকাম করতে হয়, তাদেরকে টাকা দিয়ে কাজ করালে, তো তারা আসলে কোন টাকা কোথায় কতটুকু খরচ করা দরকার, এই যে ম্যানেজিং ক্যাপাবিলিটি, এটা তাদের মধ্যে বাড়ে। এটা হচ্ছে তাদের একটা সুবিধা। রেসপন্সিবিলিটিস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, তারা নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে পারে এবং স্বাধীন চেতা হতে পারে, বা স্বাধীন মতো নিজেদেরকে স্বাধীনভাবে মুভ করতে পারে বা রান করতে পারে। তারা নিজেরা স্বাধীন হওয়ার যে মানসিকতা সেটা তৈরি হয়, কারোর উপর ডিপেন্ড করতে হয় না। সো অ্যাডভান্টেজ অফ ডুইং পেইড ওয়ার্ক, যেমন লার্ন দ্য ভ্যালু অফ মানি, এটাকে আর একটু এলাবোরেট করলে যেমন ইট টিচেস দেম হার্ড ওয়ার্ক মানি, মানে টাকা তাদেরকে হার্ড ওয়ার্কিং শেখায়, পরিশ্রম করা শেখায়। লার্ন টু ম্যানেজ মানি, কিভাবে টাকা ম্যানেজ করতে হয় সেটা তাদেরকে শেখায়। যেমন এক্সাম্পল, ওল্ডার চিলড্রেন পার্ট টাইম জব সেভ অফোর্ড, যেমন আহ, সাধারণত দেখা যায় যে তারা টাকা কিভাবে কোথায় খরচ করতে হবে, কত টাকা সেভ করা যায়, 2 টাকা কোন কাজ করলে সেভ করা যায়, কিভাবে কোন মেকানিজমে, সেই ম্যানেজ করার ক্যাপাবিলিটি তাদের তৈরি হয়। যেমন অ্যাডাল্টস রেডি ফর সোসাইটি, সো যেহেতু তারা একটা সমাজে বাস করে, যার কারণে তারা তাদের নিজেদের রেসপন্সিবিলিটি এবং সমাজের রেসপন্সিবিলিটি নিয়ে স্বাধীন মতো করে নিজেদের চলতে পারে। এই জিনিসগুলো টাকা তাদেরকে শেখায়। ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে, ডিসঅ্যাডভান্টেজ অফ চিলড্রেন ডুইং পেইড ওয়ার্ক, অসুবিধা কি কি হতে পারে, এক্সপ্লয়টেশন বা স্লেভ লেবার, আমরা জানি যে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো কাইন্ড অফ তাদের উপর নির্যাতন বা নিষ্পেষণ করা, নিপীড়ন করা, সেটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক নয়, নেগেটিভ একটা দিক। এক্সাম্পল, ডেভেলপিং কান্ট্রিজ, যেমন নো লিগাল প্রোটেকশন আর হার্ড ওয়ার্ক ম্যানুয়াল, যেমন বাচ্চাদের আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে তাদের জন্য আসলে কোনো ধরনের প্রোটেকশনের ব্যবস্থা নাই, তাদের লাইফটা খুবই মানে ইনসিকিউর থাকে, কাজের কর্মক্ষেত্রে নেগলিজেবল ওয়েজেস, তারা আসলে মানুষের মানে ওই ধরনের ট্রিট হয় না, যে তারা প্রপারলি ট্রিটেড হয় না, যে তারা শ্রমিক বা তারাও আসলে মানুষ, এটা মনে করে না, সেফ লেবার এই টাইপের কিছু তাদেরকে মনে করা। ডোন্ট ফোকাস অন স্কুল ওয়ার্ক, তো যেহেতু তারা কাজের বিনিময়ে টাকা যখন পাবে, ইনকাম করা শিখলে আসলে স্কুলে যাওয়ার প্রতি বা পড়াশোনার প্রতি তাদের আসলে আর মনোযোগ থাকে না, এটাতে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। এবং তারা যে গ্রেডের উন্নয়ন করা শেখাটা এটা শিখতে পারে না। তো যেমন দেখেন, আমরা যে কোশ্চেনটা পড়ছিলাম, সাম পিপল থিঙ্ক দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর চিলড্রেন টু পেইড ওয়ার্ক হোয়াইল আদার্স থিঙ্ক ইট ক্যান বি হার্মফুল ফর চিলড্রেন, আমরা যেহেতু বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করলাম যে কোন ধরনের ইনফরমেশন এখানে দিতে হবে, তো আপনাকে এটি ক্লিয়ার করে ফেলে ইন্ট্রোডাকশনে, আপনাকে এটা ক্লিয়ার করতে হবে যে আপনি কোন কোন বিষয় আপনার এই ইয়াতে এসেটাতে লিখতে যাচ্ছেন। আমরা বলেছিলাম যে ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজিং এর পরে এটা ক্লিয়ার করা, এটাকেই মূলত থিসিস স্টেটমেন্ট বলে, যে আপনি কি স্টেটমেন্ট মানে কি, মানে আপনি হচ্ছে কি ইনফরমেশন দিতে যাচ্ছেন সেটার একটা স্পেসিফিক একটা স্টেটমেন্ট দেওয়া। যেমন দিস এসে উইল এক্সপ্লোর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ইস্যু, দেয়ার আর বেনিফিটস এন্ড ড্রব্যাকস অফ চিলড্রেন ডুইং পেইড ওয়ার্ক, সামথিং লাইক দ্যাট, এরকম যে কোনো একটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এখানে দেখেন আমাদের একটা মডেল অ্যান্সার দেওয়া আছে, এই মডেল অ্যান্সারটা আপনার বাসায় দেখবেন। আশা করছি এটা আপনাদের জন্য খুবই সহায়ক হবে, হেল্পফুল হবে ইনশাল্লাহ। সো এখানে আরো কিছু কোশ্চেন আছে আপনাদের প্র্যাকটিসের জন্য, যেটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। এই কোশ্চেন গুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন, এক্সট্রা করে কিছু কোশ্চেন আছে। আরেকটা টাইপের কোশ্চেন যেমন আছে আইএলটিএস প্রবলেম সলিউশন আছে, আমরা বলেছিলাম যে কোন একটা সমস্যা দেয়া থাকে এবং সেটা সমাধান কি সেটা লিখতে হয়।
যেমন the most common mistakes for problem solution essays is not expanding on your ideas and instead simply listing lots of problems and solution. ধরেন একটা প্রবলেমের কথা বলা হলো, সো আপনার এই প্রবলেম এবং এটার সমাধান লিখতে বলা হলো। এখন আপনি অনেকগুলো প্রবলেম বা অনেকগুলো সমাধান বললেন, বিষয়টা এরকমটা না, আপনি সর্বোচ্চ একটা থেকে দুইটা প্রবলেম বলবেন, সেই প্রবলেমের এগেনস্টে সেটা সমাধান বলবেন। তাহলে examiner doesn't want a list of all problem and solution you can think of, the please do not do this in the exam. এক্সামিনার আসলে আমার কাছে আপনার কাছে মানে 10টা 15টা লিস্ট, সমস্যার লিস্ট এবং সেটা সমাধানের ওয়ে আসলে জানতে চায় না। তো এক্সামিনার wants you to pick one or two problems and solution and then expand on them, the explanation and examples. আপনার কাছ থেকে মূলত সে জানতে চায় একটা বা দুইটা সমস্যা এবং সেটার সমাধান কি সেটা। So lots of people think of good ideas for problems and then fail to link their solution to these problems. দেখেন অনেকে অনেক ভালো ভালো সমস্যা, একটা বিষয়ের সমস্যা ফাইন্ড আউট করতে পারে, কিন্তু ওই সমস্যাটার সমাধান কি, সেই সমস্যার বিপরীতে সমাধান কি, সেই সমাধানটা আসলে ঠিকঠাক করে প্রপারলি ফাইন্ড আউট করতে পারে না বা লিখতে পারে না। ইস প্রবলেম শুড হ্যাভ এ সলিউশন দ্যাট ইজ ডিরেক্টলি লিঙ্ক টু ইট। আপনাকে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা সমস্যারই একটা সমাধান আছে, তো এইটা একটার সাথে আরেকটা লিঙ্ক, মানে সংযুক্ত। or in other words should solve the actual problem, এবং আপনাকে এখানে অ্যাকচুয়াল প্রবলেমসটা কি সেটা সমাধান করে। যেমন একটা সমস্যা, সেটার এগেনস্টে সমাধান। বডি প্যারাগ্রাফ 1-এ আপনি ধরেন দুইটা সমস্যার কথা বললেন, বডি প্যারাগ্রাফ 2-তে এসে আপনি সেই দুইটা, ওই দুইটা সমস্যারই সমাধান বলবেন, অন্য কোনো সমাধান না। কিন্তু যেই সমস্যাটার কথা আপনি বডি প্যারাগ্রাফ 1-এ লিখেছেন, সমস্যা দুইটার কথা, ওই সমস্যার সমাধানের দুইটার কথাই আপনি বডি প্যারাগ্রাফ 2-তে লিখবেন। So finally, some candidates think of really good problem and solution that are answer the question properly and then expand their answer and explanation and examples, but they think too generally. And instead of you should thinking of a specific example and explanations. খেয়াল করা, আপনি যখন কোন একটা সমস্যা বলবেন, সেই সমস্যার দু একটা এক্সাম্পল দিবেন, সেই সেটার সমাধান কি, সমাধান বলে সেটার একটা এক্সাম্পল দিবেন। মানে এক্সাম্পলটা যে আপনাকে একদম 100% রেশিও মিলতে হবে তা না, আপনি আপনার ইমাজিনেশনে কল্পনা করে একটা এক্সাম্পল দিবেন। ধরেন পপুলেশন প্রবলেমের বিষয়ে আপনি বলছেন, এখন বাংলাদেশ নিয়ে আপনি বললেন যে ফর এক্সাম্পল বাংলাদেশে প্রচুর পপুলেশন প্রবলেম আছে, যেমন ঢাকা শহরে প্রায় 2 কোটি 3 কোটি মানুষ বাস করে। এখন সে কিন্তু দেখতে আসবে না যে ঢাকা শহরে আদৌ 2 কোটি মানুষ বাস করে নাকি 1 কোটি নাকি 3 কোটি। আপনি একটা এক্সাম্পল দিবেন যে ঢাকা শহরে এই পরিমাণ মানুষ বাস করে বা এই সমস্যাগুলো তৈরি হয় ঢাকা শহরে, জাস্ট আপনার মতো করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারলেই হবে। তো এইটা হচ্ছে মূলত রাইটিং টাস্ক 2। হ্যাঁ, আমরা রাইটিং টাস্ক 2 নিয়ে অলরেডি এই ডিসকাশন গুলো করলাম। এখন আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমরা পাশাপাশি যেটা করব, যে আহ, এই রাইটিং টাস্ক 2 এর জন্য আমরা একটা টেমপ্লেটস, কয়েকটা টেমপ্লেটস আমরা দিব। হ্যাঁ, এই টেমপ্লেটসটা কালেক্ট, যারা রাইটিং টাস্কের আমরা তো স্ট্রাকচারাল ওয়ে নিয়ে ডিসকাশন করলাম, যারা ওই স্ট্রাকচার ফলো করে লিখতে পারবেন সো দ্যাটস ফাইন। যাদের কাছে মনে হচ্ছে যে না, আমি আসলে স্ট্রাকচার গুলো আমার জন্য কঠিন মনে হচ্ছে, আমি নতুন করে স্ট্রাকচার তৈরি করে আমার গ্রামার স্ট্রাকচার গুলো বা সেন্টেন্স স্ট্রাকচার গুলো খুব ভালো হচ্ছে না, তারা আমাদের এই টেমপ্লেটটা ফলো করলে ইজিলি 6.5 to 7 পসিবল। সো এই আহ, টেমপ্লেটস গুলো আমি তাদের জন্য দিচ্ছি। তো আমরা জানি যে, একটু খেয়াল করি, আমরা এটা নিয়ে অলরেডি ডিসকাশন করেছি, কিন্তু যে ইন্ট্রোডাকশনে সাধারণত কি থাকবে। এখন তো আমার এটা শেয়ার হচ্ছে, কি শেয়ার হচ্ছে এখন? বা পিডিএফ দেখাচ্ছে, কোনো কিছু শেয়ার হয়নি। পিডিএফ ফাইল গুলো দেখাচ্ছে, আপনি আপনার যে ডেস্কটপে চলে গেছেন। ও আচ্ছা, শেয়ার হয় না। ওকে, সো একটু এখন দেখেন তো। জি ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আমরা যেটা বলছিলাম যে এইটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন আমরা বলেছি যে তাহলে সেকশন মূলত 3টা কিন্তু প্যারাগ্রাফ হবে 4টা। কয়টা? 4টা। সেকশন কি কি? ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন। কিন্তু আমরা জানি যে বডি হবে কয়টা পার্ট 2-তে? দুইটা। 2টা। ইন্ট্রোডাকশন একটা, কনক্লুশন একটা, তাহলে টোটাল প্যারা হবে কয়টা? 4টা। এখন কথা হচ্ছে ইন্ট্রোডাকশনে কি কি থাকবে, আমরা অলরেডি এগুলো নিয়ে ডিসকাশন করেছি। জেনারেল স্টেটমেন্ট,
আর স্পেসিফিক স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্ট কি আমরা প্যারাফ্রেজিং করে একটা অ্যান্সার দেবেন। স্পেসিফিক যেমন আপনাকে অপিনিয়ন জানতে চায়, অপিনিয়ন কোশ্চেনে আপনাকে স্পেসিফিক বলতে হবে যে আই এগ্রি উইথ দিস কমপ্লিমেন্ট, যে আমি কম্পিটিটিভ এক্সামকে সাপোর্ট করি নাকি কোঅপারেটিভ এক্সামকে সাপোর্ট করি। সো আপনি কে এডুকেশন সিস্টেম কোনটাকে সাপোর্ট করে, সো আপনাকে স্পেসিফিক করা, স্পেসিফিক ভাবে বলে ফেলা ইন্ট্রোডাকশনে। বডি প্যারাগ্রাফে আপনি ওয়ানে যেটা করবেন, দেখেন বডি প্যারাগ্রাফে প্রথমে টপিক সেন্টেন্স এবং সেটা সাপোর্টিং সেন্টেন্স এবং এক্সাম্পল সহ লিখবেন। বডি প্যারাগ্রাফ টুতেও টপিক সেন্টেন্স এবং তার আরো দুইটা সাপোর্টিং সেন্টেন্স, এবং কনক্লুশন মানে আমরা জানি সামারাইজ অফ মেইন পয়েন্টস বা ফাইনাল স্টেটমেন্টটা এখানে ডিসকাশন করা। এখানে আরো কিছু বিষয় নিয়ে ডিসকাশন আছে, দেখেন টেমপ্লেটস ফর অপিনিয়ন এসে। অপিনিয়ন এসের টেমপ্লেটসটা কেমন হবে, দেখেন শুরুটা হবে, ইন্ট্রোডাকশনের শুরুটা হবে এরকম: there is currently a contentious argument over whether dash, বা এখানে দেখেন এর পরে ওই সেন্টেন্সটা বলার পরে এখানে বলা আছে আই টোটালি এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস অপিনিয়ন বিকজ। অর্থাৎ আপনি ধরেন এগ্রি করলেন, তো আপনি বললেন আই টোটালি এগ্রি উইথ দিস অপিনিয়ন বিকজ দিয়ে এটা রিজন দিবেন দুইটা, যে রিজন দুইটা আপনি হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান এবং টু তে লিখবেন। দেখেন এই যে দেখেন দ্য মেইন রিজন হোয়াই আই বিলিভ ডোন্ট অর ডোন্ট বিলিভ, যদি আপনি ডিসএগ্রি করেন তাহলে ডোন্ট বিলিভ, এগ্রি করলে বিলিভ, ড্যাশ ইজ বিকজ, এখান দিয়ে রিজন, এই যে আপনি এখানে রিজন ওয়ান দিয়েছেন সেটাকে আপনি এখন এক্সপ্যান্ড করবেন, আইডিয়াটা জেনারেট করবেন, বড় করবেন। আবার এখানে দেখেন অ্যানাদার রিজন হোয়াই আই সাপোর্ট অর ডোন্ট সাপোর্ট দ্য নোশন ইজ দ্যাট, এখানে রিজন টু নিয়ে ডিসকাশন করবেন। কনক্লুশন, ইন কনক্লুশন আই কমপ্লিটলি এগ্রি অর ডিসএগ্রি দ্যাট সামথিং বিকজ রিজন ওয়ান, এখানে হচ্ছে রিফ্রেশ রিজন, মানে রিজনটাই লিখবেন কিন্তু একটু ভিন্ন ওয়েতে, ভিন্ন ওয়ার্ড স্ট্রাকচার বা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে। এখন এটা দেখেন কেমন হতে পারে যে সাম পিপল বিলিভ দ্যাট দ্য ফাস্ট পেস অ্যান্ড স্ট্রেস অফ মডার্ন লাইফ ইজ হ্যাভিং নেগেটিভ ইফেক্ট অন ফ্যামিলিজ, হচ্ছে যে আমাদের যে দ্রুত বহমানতা এবং স্ট্রেস মডার্ন লাইফে, এটা আমাদের জীবনে অনেক নেগেটিভ ইফেক্ট ফ্যামিলি লাইফে ফেলছে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি এর সাথে একমত কি একমত কিনা। তো দেখেন এখানে কিন্তু এটা কি দেওয়া হয়েছে, এখানে এটার এই যে অ্যান্সারটা সেটা দেখানো হয়েছে, হ্যাঁ। সো এই অ্যান্সারটা দেখেন, আমরা যদি একটু খেয়াল করি অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে, এবং মডেল অ্যান্সার গুলো আপনার বাসায় একটু দেখবেন, আমি এই পিডিএফটা দিয়ে দিব আপনাদেরকে। সো এখানে দেখেন দেয়ার ইজ এ কারেন্টলি আ কন্টেনশিয়াস আর্গুমেন্ট অ্যাবাউট ওয়েদার ফ্যামিলি লাইফ ইজ বিং হার্মড বাই হাই স্পিড সামথিং। সো এখানে নিচে দাগ দেওয়া আছে আর এখানে পয়েন্ট গুলো দেওয়া আছে, আপনারা বুঝতে পারছেন। তো আপনারা জাস্ট এই যে এই সেন্টেন্সের শুরুর এই কয়েকটা ওয়ার্ডস যদি আপনি ভালোভাবে শিখে রাখতে পারেন তাহলে আপনি সেন্টেন্সটা শুরু করে ফেলতে পারবেন ইজিলি। আমাদের লেখার ক্ষেত্রে মেইনলি যেটা হয়, আমরা সেন্টেন্স কিভাবে শুরু হবে, কোথা থেকে শুরু করবো এটা বুঝতে পারি না, যার কারণে অনেক ধরনের সমস্যা হয়। তো এইটার কারণে আমরা এই টেমপ্লেটসটা আপনাদেরকে দিয়েছি, আশা করছি আপনাদের জন্য হেল্প হবে। এরপরে টেমপ্লেটস ফর বোথ সায়েন্স অ্যান্ড অপিনিয়ন এসে, এরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে দেখেন এই যে এখানে টেমপ্লেট দেওয়া আছে, যেমন আপনি শুরু করবেন যেমন এ হাইলি কন্ট্রোভার্সিয়াল ইস্যু টুডে রিলেটস টু ওয়েদার টু হ্যাভ ড্যাশ অর নট। এরপরে দেখেন ইন দিস এসে আই এম গোয়িং টু এক্সামিন দিস কোশ্চেন ফ্রম বোথ পয়েন্টস অফ ভিউ এন্ড দেন এক্সপ্লেইন হোয়াই আই বিলিভ। এই যে আই বিলিভ দিয়ে যেই কোশ্চেন আসবে সেই কোশ্চেনটা দিবেন, বাকি সব কিন্তু ঠিক থাকবে। দেখেন এখানে দেখেন খুব চমৎকার করে বডি প্যারাগ্রাফ ওয়ানে কিভাবে লিখবেন, দেয়ার আর পিপুল হু আর্গু দ্যাট দ্য বেনিফিটস অফ ড্যাশ considerably outweigh its disadvantages. The main reason for believing this is that it is also possible to say that on good illustration of this is, মানে হচ্ছে এখানে এক্সাম্পল, on good illustration of this is মানে হচ্ছে এখানে এক্সাম্পল দিবেন আপনি। তো এক্সাম্পলটাকে কত চমৎকার করে দেখেন, on good illustration of this is এইভাবে বলা হয়েছে, আমরা বলে লিখতাম যে ফর এক্সাম্পল, এটা লিখে দিতাম, কিন্তু এখানে কত চমৎকার একটা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। বডি প্যারাগ্রাফ টু তে আপনি বলবেন অন দা আদার হ্যান্ড আদার্স বিলিভ দ্যাট, অন্যরা কি বিলিভ করে, আপনি কোন পয়েন্টটা নোট করছেন সেটা। It is often argued that people often have this opinion because they reason। এরপরে সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট এখানে, এবং a particularly good example here is, এখানে এক্সাম্পল দিচ্ছে দেখেন কত চমৎকার করে বলতেছে a particularly good example here is দিয়ে এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে। কনক্লুশন দেখেন ইন কনক্লুশন আই বিলিভ বোথ আর্গুমেন্টস হ্যাভ দেয়ার মেরিটস অন ব্যালেন্স হাউএভার আই ফিল দ্যাট। এই যে এখানে টেমপ্লেটসটা, এই টেমপ্লেটসটা হচ্ছে কত ওয়ার্ডের দেখছেন, 140 ওয়ার্ডের, হ্যাঁ। তো 140টা ওয়ার্ড অলরেডি এখানে লেখা আছে, আর বাকি আর 150টার মতো লিখলেই কিন্তু আপনি পুরো বাজিমাত। এই যে দেখেন এখানে
সরাসরি এরপরে ওই টেমপ্লেটটা নিয়ে অ্যান্সার, একটা মডেল অ্যান্সার এখানে দেওয়া আছে যে আপনি কিভাবে অ্যান্সার লিখবেন। দেখেন, হাইলি কন্ট্রোভার্সিয়াল ইস্যু টুডে রিলেটস টু ওয়েদার টু হ্যাভ ক্যাপিটাল পানিশমেন্ট অর নট। শুধু এই যে ক্যাপিটাল পানিশমেন্টটা যুক্ত হয়েছে এখানে, যেহেতু এখানে বলা হচ্ছে কি, দেখেন কোশ্চেনটা কি, সাম পিপল বিলিভ দ্যাট দেয়ার শুড বি দ্য ডেথ পেনাল্টি ফর এক্সট্রিমলি সিরিয়াস ক্রিমিনালস ক্রাইমস। বলছে যারা খুব সিরিয়াস ক্রাইম করবে তাদেরকে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া উচিত। আদার্স বিলিভ দ্যাট, অন্যরা মনে করছে যে ইট ইজ নট মোরালি কারেক্ট টু কিল ক্রিমিনালস। অন্যরা মনে করে যে না, এটা হচ্ছে যে অন্য একজনকে, যতই তারা ক্রিমিনাল হোক, তাদেরকে হত্যা, মারা, আরেকজনকে হত্যা করা মানে সেটাও তো এক ধরনের কিলিং। সো ডিসকাস বোথ দিস ভিউস এন্ড গিভ ইউর অপিনিয়ন। আপনি এই দুইটা ভিউ নিয়ে ডিসকাশন করতে হবে এবং ফাইনালি আপনার অপিনিয়নটা নিয়ে ডিসকাশন করবেন। এরপরে দেখেন, বলা হচ্ছে কি, ইন দিস এস আই এম গোয়িং টু এক্সামিন দিস কোশ্চেন ফ্রম বোথ পয়েন্টস অফ ভিউ এন্ড দেন এক্সপ্লেন হোয়াই আই বিলিভ দ্য আর্গুমেন্টস ফর ক্যাপিটাল পানিশমেন্ট আর স্ট্রঙ্গার। দেখেন, শুধু এইটুক না যোগ করা হয়েছে, আর এই বাকিটা না সব কিন্তু আমাদের এই যে এখানে দেওয়া আছে এই টেমপ্লেটসটাতে। তো এটা একটু সুন্দর করে আপনার প্রিন্ট দিয়ে একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি সুন্দর করে দেখবেন, খুব চমৎকার কাজে লাগবে এটা। এবং আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা এখান থেকে অনেক ভালো করতেছে এই টেমপ্লেটটাকে ফলো করে। ঠিক আছে, তো আপনারাও এটা ফলো করতে পারেন, এটা আশা এটা কি করছি এটা। রিটেনের যে কোনো টপিকের জন্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে এগ্রি ডিসএগ্রি সবকিছুর জন্য এই মডিউলটা? না, এইটা হচ্ছে যে, এইটা দেখেন এখানে তো বলে দেওয়া আছে যে এটা কিসের জন্য। এই যে টেমপ্লেটস ফর বোথ সাইডস এন্ড অপিনিয়ন এসে অন ডিসকাশন করতে বলে না, যে বোথ আচ্ছা আচ্ছা। সাইড এবং অপিনিয়ন এসের জন্য এটা। আর এটা কি কিসের জন্য দেখেন, এটা শুধুমাত্র অপিনিয়ন এসের জন্য। ঠিক আছে। হ্যাঁ আবার এইটা আপনি আবার এই একই এসেটা একটু ঘুরাই আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের কোশ্চেনের জন্য লিখতে পারবেন। বুঝছেন কিনা? এইটা একটু টেকনিক্যালি লিখলেই হবে, আপনি এই একটা বা দুইটা দিয়ে সব ধরনের কোশ্চেন আপনি লিখতে পারবেন। ফাইনালি দেখেন আরেকটা দেওয়া আছে যেটা, এই যে দেখেন টেমপ্লেটস ফর টু কোশ্চেন এসে এখানে। আর এইটা দেখেন, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই কমন একটা কোশ্চেন আসে, প্রবলেম এন্ড সলিউশন টাইপের যে কোশ্চেন। তো এইটা খুব চমৎকার করে দেওয়া আছে, দেখেন এইটা হচ্ছে 175 ওয়ার্ডের টেমপ্লেটসই দেওয়া আছে। আপনাকে লিখতে হবে কয়টা ওয়ার্ড? আর 250। আর 125টা 15টা লিখতে, না, 25টা লিখলেই হবে। আর 25টা না, 75টার মধ্যে লিখলেই 250 হয়ে যাবে, এখানে অলরেডি 175 দেওয়া আছে। তা আপনি এই যে ও, যেই পয়েন্ট গুলো নিয়ে শুধু নোট নিবেন, এখানে এই নোট গুলো বসাই দিলেই তো এটা হয়ে যাবে, তাই না? জি ভাই। 75 বা 80টা বা 90টা ওয়ার্ড তো ইজিলি আপনি লিখে ফেলতে পারবেন নোট গুলাকে। দেখেন, ড্যাশ ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস ইন মেনি নেশন, এখানে যেই সমস্যাটার কথা বলবে সেই সমস্যাটা হতে পারে ড্রাগ অ্যাডিকশন, পপুলেশন প্রবলেম, বা জেন্ডার ডিসক্রিমিনেশন, যেটাই দেবেন। ড্যাশ ইজ, এখানে বললেন যে পপুলেশন প্রবলেম ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস ইন মেনি নেশন। আপনি যদি বলেন ড্রাগ অ্যাডিকশন ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস ইন মেনি নেশন, আপনি যদি বলেন জেন্ডার ডিসক্রিমিনেশন ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস ইন মেনি নেশন, হয়? সবগুলো হয় কিনা? জি ভাই হয়। হয়। অলদো এখানে বললেন যে পপুলেশন প্রবলেম থ্রিটেন্স মেনি সোসাইটিস, হয় না? আপনি যদি বলেন অলদো ড্রাগ অ্যাডিকশন থ্রিটেন্স মেনি সোসাইটিস, হয় না? জি ভাই হয়। In their effects can also be combated successfully. This essay looks at some of the problem caused by drug addiction, caused by overpopulation, or caused by gender discrimination on society, and suggests some solution to the problems. দেখেন তো ইন্ট্রোডাকশনটা কত সহজে হয়ে যায় না? হয়ে যায়। কিন্তু এরকম একটা সেন্টেন্স আপনি মেক করতে গেলে আপনাকে কিন্তু অ্যাডভান্স লেভেলের রাইটার না হলে লেখাটা কঠিন। ঠিক কিনা? জি ভাই। জি। এরপরে দেখেন, ড্যাশ কজেস মাল্টিপল প্রবলেম। সো আপনি এখানে যে প্রবলেম গুলো ফাইন্ড আউট করবেন, তো এখানে বলবেন যে ড্রাগ অ্যাডিকশন কজ মাল্টিপল জেন্ডার প্রবলেম। ডিসক্রিমিনেশন হ্যাঁ, হ্যাঁ, জেন্ডার ডিসক্রিমিনেশন কজেস মাল্টিপল প্রবলেম। হ্যাঁ। সো এখানে যেই প্রবলেমটা নিয়ে আপনি কথা বলবেন সেটাই। দ্য ড্যাশ ভাই ইফেক্টস আর ভেরি অবভিয়াস, এখানে ফার্স্ট পয়েন্ট নিয়ে ডিসকাশন করলেন, এরপর এক্সাম্পল দিলেন সাসেস। দ্য সেকেন্ড ইফেক্ট, এখানে সেকেন্ড পয়েন্ট নিয়ে ডিসকাশন করলেন। সেকেন্ড পয়েন্ট আমরা বলেছি না, সমস্যা দুইটা নিয়ে কথা বলবেন, মিনিমাম দুইটা সমস্যা। এই প্রথম সমস্যাটা এখানে, দ্বিতীয় সমস্যাটা এই যে এখানে, দ্য সেকেন্ড ইফেক্ট ইজ। ঠিক আছে। আর এরপরে আসেন, হাউবার দ্য মিনাস অফ ড্যাশ ক্যান বি ফট, এইটা সমস্যার সমাধান আছে। এডুকেশন ইজ দ্য মেইন ওয়ে টু ট্যাকেল দিস ইস্যু। আচ্ছা বলেন তো, জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা এডুকেশন দিয়ে ট্যাকেল করা যায় না?
যায় কিনা? এডুকেশন। ড্রাগ যায় অ্যাডিকশন যায় এডুকেশন দিয়ে ট্যাকেল করা যায়। যায় যায় ওভার সচেতনতা পপুলেশন করে এটাও যায়। ড্রাগের। এখন কথা হচ্ছে ভাই, আপনি তো এই তিনটার কথা বললেন, তো অন্যগুলো যদি না যায়, কথা হচ্ছে আইএলস এ আসলে এমন কোন টপিক দিবে যেই টপিকটা হোল ওয়ার্ল্ড ওয়াইড মানুষের অ্যাওয়ার হওয়ার বিষয়, কনসাস হওয়ার বিষয়, বুঝছেন কিনা? আইএলস এরকম জেনারেল কোনো টপিক দিবে, ঠিক আছে? সো ধরেন যেটার সাথে এডুকেশন যাচ্ছে না সেটা আপনি অন্য ওয়ে একটা বললেন, ঠিক আছে? অন্য কি ওয়ে সেটা আপনি জাস্ট নোট নিয়ে সেটা বলতে পারলেন, সমস্যা না। People need to be aware of the effects so that can be avoid this problem. In addition, the government could also something. This is a good approach because দিয়ে রিজন দিয়ে আপনি আরো চারটা পাঁচটা ওয়ার্ডের সাথে বা একটা সেন্টেন্স একসাথে যুক্ত করতে পারেন। In conclusion, dash is serious issue because it causes harmful effects on people's health and people who are dash. The best approaches to deal with are to educate people about the damaging effects and also for the government do something. Although the problem is unlikely to be take entirely the eliminated in the short term, there are concrete steps to reduce the effect it's having on the current society. দেখছেন কনক্লুশনটাও কত বড় করে চমৎকার করে দেওয়া আছে। সো এই টেমপ্লেটস গুলো আশা করছি আপনাদের জন্য খুবই সহায়ক হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ভোকাবুলারি গুলা যেগুলা দেওয়া আছে এগুলা কি ব্যান্ড 9 এর জন্য? এগুলা, হ্যাঁ, এগুলো তো অবশ্যই ব্যান্ড 9 এর জন্য। ঠিক আছে? আপনি যদি এটা প্রপারলি লিখতে পারেন, মানে 100% ওয়েতে লিখতে পারেন, ডেফিনেটলি 8.5 to 9 তো পসিবল। এখন মেইন সমস্যা যেটা হয়, আমরা যেটা তাহলে দিছি, এই প্রসেস। আপনি এটা যখন লিখতে যাবেন না, তখন তো আপনার মানে লেখার মান দেখবেন কমে যাবে, আপনি তো হুবহু এটা লিখতে পারবেন না, বুঝেন নাই? তো যার কারণে দেখা যাবে যে আপনার ব্যান্ড ওখানে, আমি ওই জন্য বলেছি মিনিমাম মানে 7 এর একটা স্কোর এখান থেকে সহজেই পাওয়া পসিবল। ঠিক আছে? জি এই ভাই। আর কি। আর এইটার উদাহরণ এক্সাম্পল মিনিমাম মডেল এসে। মানে যে জি, বলেন ভাই, সমস্যা নেই। যে এখানে যে যেভাবে আছে ওইভাবে লিখতে পারলে কি 8.5 এদিকে পাওয়া যাবে আপনি। হ্যাঁ, ডেফিনেটলি আপনি পার্ট 2 তে পাবেন, পার্ট 1-এও যদি একইভাবে লিখে ফেলতে পারেন তাহলে তো অবশ্যই এখানে 8 to 8.5 ইজিলি পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, সো এরপরে দেখেন মডেল এসে, ওই যে ওইটার ওখানে তো জাস্ট টেমপ্লেটসটা দেওয়া আছে, ঠিক আছে? এটার মডেল এসেটা কেমন হতে পারে সেই মডেল এসেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে দেখেন মডেল এসেটা দেওয়া আছে, এই যে, ঠিক আছে? এটার মডেল এসেটা কিভাবে লিখবেন এটা নিচে সরাসরি মডেল অ্যান্সার দেওয়া আছে। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস। আজকের ক্লাসে একটু স্বস্তি লাগতেছে কিনা? 2 দিন ধরে যে মনে হচ্ছিল যে এত কঠিন কেমনে জি ভাই, লিখবো। আমি টেনশনে ছিলাম ভাই হ্যাঁ, এটা নিয়ে। একটু স্বস্তি লাগে কিনা? জি ভাই, আলহামদুলিল্লাহ। জি। এইটা দিকে স্বস্তি লাগলো, তাছাড়া হ্যাঁ হ্যাঁ ভাই। বলছি ভাই এইটা দেখে স্বস্তি লাগলো, লাস্টে যেটা দেখালো না ওইটা দেখে স্বস্তি লাগলো, তাছাড়া হার্ডই মনে হয় ভাই আর কি। হ্যাঁ, এটা তো একটু পড়তে হবে ভাই, না পড়ার তো বিকল্প নাই। এটা একটু কনসেন্ট্রেট করেন, ঠিক আছে? এইটাকে সামনে রেখেই আপনি ওই যে আমরা যে স্লাইড গুলো দিয়েছি, স্লাইড গুলো কাজে লাগাবেন, কিন্তু এইটাকে সামনে রেখে লাগান, আশা করছি ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে? পিডিএফটা দিয়ে দেন ভাই তাহলে ভাই, এগুলো হ্যাঁ, কপি করতে পিডিএফ হতো। তো অবশ্যই দিব আপনাদেরকে। ঠিক আছে? জি, সো আর কোনো বিষয়ে জানার আছে? সো এটা হচ্ছে আমাদের রাইটিং এর মোটামুটি লাস্ট পার্ট আর কি। ঠিক আছে? কোনো বিষয়ে জানার বা প্রশ্ন আছে? ভাই আমি ভোকাবুলারি ওই আপনার কেমব্রিজ যে একটা ভোকাবুলারি আছে না, ওই কেমব্রিজ একটা ভোকাবুলারি বই আছে না, ওই রিডিং এর এগুলো শিখতেছি। মানে এক্ষেত্রে কি কোন ধরনের হবে? আপনি রিডিং এর জন্য, মানে ভোকাবুলারি শেখার জন্য আমি পরামর্শ দিব যে রিডিং যে প্যাসেজ গুলো আছে না, প্যাসেজ হ্যাঁ গুলো হ্যাঁ, ওই যখন কেমব্রিজের সলভ কেমব্রিজের করবেন। কেমব্রিজের কেমব্রিজের একটা আলাদা ভোকাবুলারি বই আছে, যেটা কেমব্রিজের যে হ্যাঁ, জানি জানি, মানে বুঝতে পারছি, কেমব্রিজের ওটা ওটা ভোকাবুলারি ওটা আছে ওইটা, ওটা ওইটাও ওটা- পড়তে পারেন। ওটা পড়তেছে আর কি। হ্যাঁ, ওইটাও পড়তে পারেন। পাশাপাশি আমার জন্য পরামর্শ হচ্ছে যে সরাসরি রিডিং এর যে প্যাসেজ গুলো আছে ওই প্যাসেজ গুলো সলভ করা এবং ওখানকার ভোকাবুলারি গুলো আহ, শেখার চেষ্টা করা। হ্যাঁ, ঠিক আছে? ওখানে তো ওগুলো তুলে ধরা হয়েছে, কেমব্রিজ মনে করেন কেমব্রিজের গুলো তো তুলে ধরা হয়েছে, কেমব্রিজ রিডিং পেজের যে মানে আমি মেইন যেগুলো বুঝতে আছে। পারছি, আমি আপনার কথা বুঝছি, কিন্তু আমি বলতেছি যে আপনি যখন ধরেন একটা ভোকাবুলারি একটা প্যাসেজ পড়তেছেন,
প্যাসেজ পড়ার জি সময় ভাইয়া। যখন ওই প্যাসেজের ভোকাবুলারি আপনি শিখবেন, তখন ওই ভোকাবুলারিটা ওই প্যাসেজে কোন মুড, কোন টোনে, কোন এক্সপ্রেশনে ব্যবহার হয়েছে ওটা আপনি বুঝবেন সরাসরি। ঠিক আছে? কিন্তু জি আপনি ভাইয়া। যখন জাস্ট ভোকাবুলারি লিস্ট পড়বেন তখন কিন্তু ওই টোন মুড বুঝবেন না। বুঝছেন কিনা? হুম। আর ভোকাবুলারির ক্ষেত্রে আমি যেটা পরামর্শ দিই, আমাদের দিয়ে মানে আমাদের দ্বারা তো আসলে ভোকাবুলারি সব, কেমব্রিজের সব ভোকাবুলারি মুখস্থ করা পসিবল না, তাই না? তাহলে আসলে কিভাবে জি সমাধান ভাইয়া। করব, বা সমাধানটা কি, ওয়েটা কি? ওয়েটা হচ্ছে, আপনি দেখবেন যে একটা সেন্টেন্সে যদি 10টা ওয়ার্ড থাকে, এই 10টা ওয়ার্ডের মধ্যে আপনি 8টা ওয়ার্ড পারেন, খেয়াল করবেন আপনি, সর্বোচ্চ একটা বা দুইটা, বা কোনো কোনো ক্ষেত্রে বা দুই তিনটা ওয়ার্ড, মানে এটা খুব রেয়ার যে 3টা ওয়ার্ড আপনি পারেন না 10টার মধ্যে। খেয়াল করছেন আপনারা? সো এই ক্ষেত্রে যে জি কাজটি ভাইয়া, করতে হবে, মানে আপনি যেহেতু ওই বোঝানোর যে মেথড। 8টা ওয়ার্ড জি ভাইয়া। পারেন, আপনাকে ওই 8টা ওয়ার্ড পারেন বলে মাঝখানে যে দুইটা ওয়ার্ডের অ্যান্সার কি হতে পারে ওই অ্যান্সারটা গেস করার শিখতে হবে। কি করা শিখতে হবে? গেস করা। তার আগের ওয়ার্ড পরের ওয়ার্ড গুলোর মিনিং গুলো মিলাই ওই ওয়ার্ড গুলোকে গেস করতে যদি আপনি শিখে যান, তাহলে আপনার জন্য আইএলটিএস তখন থেকে সহজ হয়ে যাবে। ভেরি সিম্পলি ওয়ে। ঠিক আছে? আর ভাই আরেকটা বিষয় হচ্ছে, ভাই আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে প্রত্যেকদিন গিয়ে একটা লিসেন, একটা রিডিং, একটা মানে বুঝিনি একটু ভাই, আপনার কথাটা রাইটিং বেঁধে শুরু বেঁধে করলে হলো আসতেছে। না, একবার অন্য যাবো, এটা বলছিলাম। দেলোয়ার ভাই, আপনার কথাটা বেঁধে বেঁধে আসতেছে। ভাই শুনতেছেন? হ্যাঁ, এখন শুনছি, বলেন। জি, এখন শুনছি, বলেন ভাই। আমার মনে হয় ভাইয়ের কথা একটু বুঝতে সমস্যা হচ্ছে, বা আমরা শুনতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, তো ভাই যত সম্ভব ভাই বুঝতে চাচ্ছে যে একদিনই লিসেনিং, রাইটিং সব একসাথে প্র্যাকটিস করার কথা বলতেছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা যখন আপনি এখন যেটা আমরা যেই মডিউল নিয়ে কাজ করব, সেই মডিউলটার আপাতত প্র্যাকটিস করবেন। যখন আপনার পুরা সব 4টা মডিউল শেষ হয়ে যাবে, ধরেন আপনার রিডিং এবং লিসেনিং শেষ হয়েছে, বা রাইটিং এবং লিসেনিং শেষ হলো, তাহলে আপনি এই 2টা মডিউল নিয়ে এখন কাজ করবেন। বা পরে আপনার ধরেন এর সাথে আবার স্পিকিং শেষ হলো, তাহলে আপনি রাইটিং, রিডিং, স্পিকিং এগুলো নিয়ে কাজ করবেন। যখন 4টা মডিউলে শেষ হয়ে যাবে, আপনি তখন 4টা মডিউল নিয়ে প্র্যাকটিস করবেন। আগে মডিউলগুলো শেষ হতে হবে, দেন আপনার প্র্যাকটিস করতে হবে। ওকে? জি। সো ঠিক আছে, থ্যাংক ইউ। সো আপনাদের সাথে নেক্সট পরবর্তী মডিউল নিয়ে ডিসকাশন হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।